সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। রাত পোহালে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীকের বিধান থাকলেও এবার নির্বাচনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। যথারীতি বর্জনের ডাক বিএনপির, যদিও সে ডাকে সাড়া দেয়নি আওয়ামী লীগের দলটির অনেক নেতাকর্মী। কিছু এলাকায় খবর এসেছে নির্বাচনী সহিংসতা, তবে ইসির বার্তা সুষ্ঠু হবে নির্বাচনে। নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় উপজেলায় ভোট আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার, আছেন আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। মন্ত্রী এমপিদের স্বজনদের সঙ্গী করেই বুধবার 139 উপজেলায় ভোট যুদ্ধ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না আইসি। সৎসাহস ছিল বলেই শাসকদের রক্তচক্ষু ও শত বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলাম। সংসদে প্রধানমন্ত্রী বললেন, সোনার বাংলা গড়াই আওয়ামী লীগের লক্ষ্য। হজযাত্রীদের খেদমতের নামে বিনা খরচে সরকারি কর্মকর্তাদের সৌদি যাত্রা আটকে দিল মন্ত্রণালয়। প্রবাসী শিক্ষার্থীরাই দেবেন সেবা। ভিসা ইস্যুর মেয়াদ বাড়ল 4 দিন। অনিয়ম দুর্নীতির আখড়া বেবিচক, ঘুমিয়েছিল কর্তৃপক্ষ। দুদক জানানোর পর টনক নড়ল মন্ত্রণালয়ের। পলাতকদের ফিরিয়ে আনতে কানাডা পুলিশের সহায়তা চাইলেন মন্ত্রী। এবং বোরো মৌসুমে মাত্র 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। চাল বাড়ল 1 টাকা, 45 টাকা কেজিতে সরকার কিনবে 11 লাখ মেট্রিক টন। দেখলাম শিরোনাম। যেহেতু কাল ভোট এবং এই রাতটাই বাকি আছে, রাত পোহালেই ভোট, আমিনুল ভাই আপনাকে একটু শুরু করি। যে বিষয়টা আমাদের শিরোনামটি ছিল যে এমপি মন্ত্রীদের স্বজনদের সঙ্গী করেই শুরু হচ্ছে 139 আসনে ভোট। আমরা দেখেছি যে একটা সিদ্ধান্ত আসলেও প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। প্রতীক দিচ্ছে না মানে সরাসরি তারা প্রার্থী দিচ্ছে না। তো এরপরে আবার একটা প্রভাব বিস্তারের সংখ্যা থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের ক্ষেত্রে একটা বলা হলো নিষেধাজ্ঞার মতোই দেয়া হলো, কিন্তু সেটি আসলে মানা হলো না। অনেক কিছু বলা হলো, তারপর মানা হলো না। সব মিলে শুরুতে রাশেদ রিমন, আপনাকে শুভেচ্ছা, দুই বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শকদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে এই শো তারা দেখছেন। সেই কারণে খুব স্বাভাবিকভাবে বর্তমান সময়ে গত কয়েকদিন যাবত সবচেয়ে চর্চিত বিষয় উপজেলা নির্বাচন, এবং এই উপজেলা নির্বাচনকে ঘিরে আপনি যেটা বলছেন যে আমাদের প্রথম দিকে একটা সিদ্ধান্ত ছিল যে নির্বাচনটা যেন সবসময় ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক হয়, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং কোনোভাবে যেন কোনো ধরনের প্রভাব বিস্তারের জায়গাটা না আসে। সেই উপলব্ধির জায়গা থেকে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে যারা মন্ত্রী বা এমপি বা প্রভাবশালী তাদের স্বজন বা পুত্র সন্তান বা যেন বিয়ে ইলেকশন না করে। তো এখন এটা আসলে আইনগতভাবে করা যায় না, কিন্তু এই ব্যাপারে আমাদের দলের সাধারণ সম্পাদক খুব স্পষ্ট করে বলেছেন যে এটা আমাদের নৈতিক অবস্থান। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দিয়ে শুরু করে সব ইতিবাচক এবং মহৎ কাজের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে গভীরভাবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ উপলব্ধি করতে পেরেছে যে নৈতিক আইনগতভাবে না হলেও নৈতিকতার জায়গা থেকে রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখার জন্য, যে আমি আওয়ামী লীগের এমপি বা মন্ত্রী অথবা প্রভাবশালী কেউ, আমার পরে আমার স্ত্রী আমার সন্তানরা যদি হয়, তাহলে দলের যারা তৃণমূল, যাদের ঘাম রক্তশ্রমে দল ক্ষমতায় বা দলটা এত বড় রাজনৈতিক দল হিসেবে টিকে আছে, তাদের জায়গাটা কোথায়? সেই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত কেউ কেউ মেনেছেন, কেউ কেউ মানেনি। তবে যারা মানেনি তারা পার পেয়ে গিয়েছেন, এটা ভাবার কোনো কারণ নেই। এই প্রসঙ্গে গতকালও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের খুব স্পষ্ট করে বলেছেন যে যারা মানেননি তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা। এইসব ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি এমন হুমকি দামকি বা এমন কথা বলা হয়, কিন্তু বিজয়ী হলে ফিরে আসলে তাদের আবার কাছে টেনে নেওয়া হয়। বিজয়ী হয়ে ফিরে আসলে কাছে টেনে নেওয়া হয়, বিষয়টা সেরকম নয়। আপনি একেবারে যদি ফৌজদারি একটা অপরাধের দিকেও তাকান, দেখা যায় কারো যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে থাকে, সে কিন্তু মৃত্যু পর্যন্ত কারাগারে থাকে না।
কারা কর্তৃপক্ষ বা সরকার দেখে যে সে ওখানে কোনো অন্যায় বা অভিযোগ করে না, আমাদের ক্ষেত্রেও স্বাভাবিকভাবে, শুধু এটা আওয়ামী লীগ ক্ষেত্রে না, সবগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে আওয়ামী লীগ বা এটা গণসংগঠন, এটা কোনো শ্রেণীভিত্তিক সংগঠন না, সেখানে দেখবেন যে অনেক সময় কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরে পরবর্তীতে তাদের নানা কর্মকাণ্ড ইতিবাচক বা দলের সিদ্ধান্ত মেনে নেওয়া, অথবা পরবর্তীতে তাদের অনুশোচনা অনুতপ্ত হওয়া, এটা বিবেচনা রেখে তাদের অতীতের কথা স্মরণ করে অনেক ক্ষেত্রে সেটা মাফ করিয়ে দেওয়া হয়। এটা কিন্তু একেবারে ফৌজদারি মামলার ক্ষেত্রে একই অবস্থা। তো সেই জায়গা থেকে যদি আমরা শাস্তিটা কেন দিই, শাস্তিটা দেওয়া হচ্ছে এই কারণে যে সে যেন ভুলটা না করে সংশোধন করে। এখন যদি একজন নেতা বলে, যার অনেক অবদান দলের জন্য, জেল কেটেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা যদি দেখে যে আমি ভুল করেছি, আমি আর করবো না, যখন সে কমিটমেন্ট করে, তখন দলও তো একটা দায়বদ্ধতার জায়গায় দাঁড়ায়, সেই জায়গা থেকে তাদের ক্ষমা করে দেওয়া হয়। আর একটা বিষয় হচ্ছে কি, শাস্তি দেওয়া মানে তো এই নয় যে সে মানে তাকে সংশোধন করার সুযোগ না দেওয়া, তো না। যে কোনো শাস্তির মূল টার্গেটটা হচ্ছে তাকে সুযোগ করে দেওয়া, মানে তাকে সংশোধনের সুযোগ করে দেওয়া, সংশোধনের জন্য একটা পন্থা বাতলে দেওয়া। ইভেন আপনি হত্যা মামলার আসামিদেরকেও দেখবেন, একেবারে কোরআন বর্ণিত যেটা শিরোচ্ছেদ, সেখানেও দেখবেন যার শিরোচ্ছেদ হয়েছে সে যদি ওরা যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, সে যদি তার স্বজনরা কেউ যদি বলে ঠিক আছে আমি মাফ করে দিলাম, তো কিন্তু সে মাফ পেয়ে যায়। তো এটা তো দুনিয়ার নিয়ম। হ্যাঁ, এটা আখিরাতের নিয়ম বলা যায় যদি আমি ইসলামিক জায়গায় তাকাই। সেই জায়গা থেকে যারা মাঠে আছেন তারা খুব একটা ভুল করেন না, মানে না, ভুল না করলে তো তারা শাস্তি পেত না, শাস্তি তো পাবেই। এটা তো আমাদের দলের যেটা গণতান্ত্রিক নিয়ম, কাউকে সাসপেন্ড করার আগে আমরা শোকজ করি, তার জবাব নেই, জবাব নেওয়ার পরে আমরা সাসপেন্ড করি। তো এটা তো ভুল না করলে তো তাকে শোকজে দেওয়া হতো না, তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো না, তাকে সাময়িক অথবা দীর্ঘমেয়াদী বহিষ্কার করা হতো না। এটা তো হবেই ভুল করার কারণে। বাট আমাদের চেষ্টাটা হচ্ছে যে বিএনপি স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে বাংলাদেশের মানুষের কাছ থেকে যে চয়েসটা ছিনিয়ে নিচ্ছে। কারণ আপনি 10 জন প্রার্থী থাকলে মানুষের কাছে মাল্টি চয়েস থাকে যে আমি কাকে বেছে নিব। বিএনপি অনেকদিন যাবৎ সব ধরনের নির্বাচন থেকে নিজেদেরকে দূরে রেখে মানুষের চয়েসটা কেড়ে নিচ্ছে, মানুষের অধিকারটা। তো সেই জায়গাটা আমরা চেয়েছি মানুষ যেন স্বাভাবিকভাবে, মানুষ হতোদ্যম, যে উচ্ছ্বাস থাকার কথা সেটা নিয়ে, খুব স্বাভাবিক এটা। তো সেই জায়গাটা আমরা একটা মানে ইতিবাচক বিষয় আনতে চাই, ইতিবাচক একটা কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। সেই জায়গা থেকেই আওয়ামী লীগ এবার মানে সিদ্ধান্ত নিয়েছে যে স্বজন, হ্যাঁ এটাও ঠিক, আবার স্বজনরা না দাঁড়ানো মানে দেখা যাচ্ছে যে অনেক, আপনি নিজেও দেখবেন যে অনেক বড় নেতার সন্তানরা যদি রাজনীতি করে খুব অ্যাক্টিভলি, দেখা যায় কর্মীরাই তার পক্ষে থাকে। না, অবশ্যই কথাটা কেন যোগ্যতা আসছে, কথাটা কেন আসছে, কথাটা এই জন্য আসছে যে আমি এমপি হলাম বা মন্ত্রী হলাম, আমার বউ জীবনে রাজনীতি করেনি, আমার মেয়ে করে নাই, আমার ভাই ছেলেও করে না, ভাইও করে নাই, কারণ আমার কারণে সে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, এটা তো ঠিক হতে পারে না। হ্যাঁ, আমাকে ভালোবেসে যদি মানুষ তাকে পড়তে, সেটাও হতে পারে, কিন্তু আপনি সেখানে প্রভাব বিস্তার করে ম্যানিপুলেট করে হবেন, সেটা তো কোনো সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক কিছু হতে পারে না। এই উপলব্ধির জায়গা থেকে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবার। জি, কামাল ভাই, যে বিষয়টি আসলে বলা হচ্ছিল মন্ত্রী এমপিদের প্রভাব এবং বেশ কিছু এমন যাদের না করতে দেওয়া হয়েছে, যে আমনুল ভাই বলছিলেন যে আইনে বা বিধানে কোথাও তো নাই, কিন্তু না করে দিয়েছেন, তারা শোনে না, এমনই অবস্থায় শুরু হয়েছে। আবার বিএনপির কথা যদি বিএনপি বলছেন তারা বর্জন করছেন, কিন্তু বিএনপির বেশ কিছু নেতা বেশ কিছু জায়গায় তারা কিন্তু একদম ডেজিগনেটেড বা পোস্টেড নেতা, তারা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আজকে 147 জনের মতো বহিষ্কার করা হচ্ছে, তার মানে বিএনপি আছে ভোটে, মানে আওয়ামী না 147 জন বহিষ্কার করেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তার মানে তো তারা আছে, মানে এটা প্রমাণ করে এতজন বহিষ্কার মানে এই নেতাকর্মীরা নির্বাচনে আছে, ভোটে আছে, তারা নির্বাচন মানে অংশ নিতে চায়। দেখেন, অনেক কিছুতেই অনেক কিছু প্রমাণ করে। উদাহরণ দিয়ে বলি যে এই যে আওয়ামী লীগ বলছে স্বজনদেরকে ইলেকশন করা যাবে না, ইলেকশন আপনি না করতে পারেন না কাউকে, এটা তো গণতান্ত্রিক অধিকার না। একজনের বয়স 18 বছর হয়ে গেছে, আমি এলাকায় জনপ্রিয়, আমার বাবা এমপি, এটা তো আমার অপরাধ না, আমি ইলেকশন করতে পারবো না, কোনো ডেমোক্রেটিক রাইট। তো আমি কেন করতে পারছি না? আওয়ামী লীগের ফিলোসফি দেখে নাকি, আওয়ামী লীগের ফিলোসফিটা হলো যেটা আমিন ভাই বললেন, যে যাতে নাকি প্রভাব বিস্তারটা না করতে পারে। এখানে একজন ইলেকশন কমিশনার, সাবেক ইলেকশন কমিশনার আছেন, উনিও জানবেন প্রভাব বিস্তারের কথা উঠছে কেন। একটা ইলেকশন হবে, সেখানে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করবে কোন আইনে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে? কোনো পদ্ধতি আছে ইলেকশনের? ইলেকশন কমিশনকে এই প্রভাবটাকে স্বীকার করা সম্ভব?
সম্ভব না তো। প্রাইম মিনিস্টার তো প্রভাব বিস্তার করতে পারবে না। কেন প্রভাব বিস্তার করবে? কারণ ইলেকশনের সময় তো ওটা পুরোটা ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে। তাহলে কীভাবে প্রভাব বিস্তার করবে? তার মানে প্রভাব বিস্তার হয়। তার মানে হলো প্রভাব যে বিস্তার হয়, প্রকারান্তরে এটা আওয়ামী লীগ স্বীকার করে নিল যে প্রভাব বিস্তার করা যায় এই দেশে। কাজে যাতে প্রভাব বিস্তার করতে না পারে তুমি প্রার্থী দিবা না, তোমার জন্য আত্মীয় স্বজনরা প্রার্থী না হয়। তো বিএনপি তো এই কথাটাই বলে। বিএনপি তো নির্বাচন বর্জনের সময় এই কথাটাই বলতেছে যে ভাই ইলেকশনের সময় আপনি প্রভাব বিস্তার করবেন। এই জন্য আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার চাই। আপনি যদি সরকারে থাকেন আপনি প্রভাব বিস্তার করবেন। এখন আওয়ামী লীগ বলতেছে না আমি করব না। আপনি করবেন না গ্যারান্টি কি? ওই যে আমার সদিচ্ছা। আপনার সদিচ্ছার উপরে যদি আমার আস্থা না থাকে, তাহলে যদি আপনি সিস্টেমটা রাখেন তাহলে প্রভাব বিস্তারের একটা সুযোগ থাকে কিন্তু। এবং সেই জিনিসটা বিএনপি বলতেছে যে আমি তাহলে ওইভাবে আমি ইলেকশন যাবো না। যে ইলেকশনে আপনি আমাকে হারাইয়া দিতে পারেন প্রভাব বিস্তারের মাধ্যমে, সেই ইলেকশনে আমি যাবো না। নেতারা বলতেছে এইটা তাদের এই বক্তব্যটা ভালো কে মন্দ সেটা কিন্তু অন্য আলাপ, ওটা কিন্তু আরেক বিতর্ক। আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমার হলো যে তারা যে যাচ্ছে না ইলেকশনে, সে না যাওয়াটা এই লজিকে কিন্তু জাস্টিফাইড। এখন যে জিনিসটা নাকি আওয়ামী লীগের পক্ষে বলা হচ্ছে তা আপনার দল থাকে না, অমুক হয় না, এটা সত্য ভাই। বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো এগুলি তো ভাই কোনো ক্যাডার ভিত্তিক দল না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা জনগণকে নিয়েই রাজনীতি করে। এবং সেখানে ইলেকশনে যদি দীর্ঘদিন আপনি দিনের পর দিন অনুপস্থিত থাকেন, তাহলে এটা আপনার দলের জন্য একটা ক্ষতি হয়। এবং ক্ষতি হয় আপনি মাঠ পর্যায়ে যে যোগাযোগ করে দেখেন, মাঠ পর্যায়ে ভাই দলে আপনি রাখতে পারবেন না। তো ইলেকশনে হয়তো পাসই করবে না, তাও ইলেকশন করবে। অনেক লোক আমি চিনি ভাই ইলেকশন করে, আপনি ওটা পাস করবেন না, করবো না, তাহলে ইলেকশন কি কেন করবেন? ভাই এটা একটা নেশা আছে অনেকে বছরের পর বছর আছে কিন্তু। আবার কারো কারো ওই যে চেয়ারম্যান মেম্বার, আমি একজন নেশা, মজা লাগে তার করতে। উনি কখনোই ইয়া হয়নি, ওই কটা দিন তার নাকি ভালো কাটে, কিন্তু ওনার নাম অমুক চেয়ারম্যান হয়ে গেছে আর কি, হয়ে গেছে, সেই ইলেকশন করছে। ওই কি ভাই এটা ভালো লাগে, ওই কয়দিন খুব ইয়ে থাকি, আরামে থাকি। তো স্থানীয় সরকার ইলেকশন টাকা পয়সা তো খুব বেশি লাগে না। মনে একজন কমিশনার হবে, হ্যান হবে, তেন হবে, টাকা পয়সা বেশি লাগে না। এবং সে ওই কয়দিন খুব একটা আনন্দের মধ্যে থাকে, ফুর্তির মধ্যে থাকে। তো বাংলাদেশে দেখেন কতগুলি বিষয় আছে। বিএনপি ইলেকশন করছে, বর্জন করছে, এটা তাদের পলিটিক্স। তারা মনে করতেছে এভাবে আমি লাভবান হব। তারা হয়তো বিশ্বাসও করে, তাহলে তাদের নেতারা বলে কেন যে আমরা আপনার ঠিক আছি বলে। আবার দেখেন ইন্ডিয়াতে কী হয়েছে, আমি ইন্ডিয়াতে ঘটনা বলি। ইন্ডিয়াতে কিন্তু ইভিএম নিয়ে আপত্তি উঠছে। ইন্ডিয়াতে ইভিএম বিরোধী দল কিন্তু বলছে ইভিএম ঠিক না, অমুক না তমুক না। ইন্ডিয়াতে মোদির নানা রকম সমালোচনা কিন্তু কংগ্রেস এবং ওদের যে ইন্ডিয়া জোট হয়েছে, যেটা ওই জোট এটা করতেছে, ক্রমাগত করতেছে। কিন্তু পাশাপাশি কি বলতেছে আপনারা বেশি বেশি করে ভোট দেন। এটা তাদের পলিটিক্স। তারা মনে করে যে ওই সরকারি দলের যে মনে করেন আপনার ইভিএম নিয়ে করা, তমুক করা, নানা ধরনের প্রভাব বিস্তার করা, এর প্রতিবাদের পদ্ধতিটা কি বেশি বেশি করে ভোট দেওয়া। সবাইকে নিয়ে আসেন, আত্মীয় স্বজনকে নিয়ে ভোট দেন। আর আমার এখানে তুমি ভোট দিও না। দুজনের দুই পলিসি, দুই জায়গায় দুই ধরনের জ্ঞানী আছে। এই জ্ঞানীটা নিয়ে আমি আলোচনা করি, কিন্তু তাদের জ্ঞান এত বেশি, ওটা বিচার করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমি সাধারণ মানুষ যে ফিলটা করি, আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে যদি ধরেন আমি ভোট দিতে যাচ্ছি, আজকে যদি কেউ আমাকে ফিরাইতো, তাহলে আমার পক্ষে যে ভোট, আমার পক্ষে যে একজন দাঁড়াইতো, তুমি কেন ওকে ভোট দিতে গেলে না, তাহলে কিন্তু আমি আমার অধিকার রক্ষার জন্য লড়াই করতে পারতাম। কিন্তু ধরেন আমি বিএনপির এক নেতাকে ভোট দিতে চাই, কথার কথা আমি বিএনপির একজন নেতাকে ভোট দিতে চাই, সেই দাঁড়াইলই না, তাহলে আমার যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা কি সে ক্ষতিগ্রস্ত করলো না প্রকারান্তরে? আমি তো ভোট দিতে গেলাম না, কারণ আমি তো তাকে ভোট দিতে চাই। তো হিসাবটা হলো এখানে যে আপনি যখন ওনাকে সিদ্ধান্ত নেবেন, আপনি যে দলই করেন না কেন, যে দলের নেতাই আপনি হন না কেন, আপনার কিন্তু মাথায় রাখতে হবে, আপনার মাথায় প্রথম লক্ষ্য থাকতে হবে যে আমার ভোটার, আমার জনগণ সে কি চায়। এদেশের মানুষ ভোট দিতে চায়। যদি কেউ তাকে ভোট দেওয়া থেকে বিরত রাখে, তাকে সে ঘৃণা করে। যদি সে তার পছন্দের প্রার্থীকে ভোটের থেকে বিরত রাখে, তাকে সে পছন্দ করে। তাহলে মানুষ কি মানে কাকে ঘৃণা করবে? যিনি দাঁড়ালেন না? আমি তো ওইটাই বললাম, যারা তাকে ভোট দিতে বিরত রাখে তাকে ঘৃণা করে, এবং যারা তার পছন্দের প্রার্থীকে ভোটে দাঁড়াতে দেন না
তাকেও অপছন্দ করে। আচ্ছা মাজেদ ভাই, ফিরবো আবার আপনার কাছে, আমি একটু শাহনাজ স্যারের কাছে আসি। স্যার, একটা জিনিস আজকে যেমন এই প্রভাব বিস্তার নিয়েই বেশি কথা হচ্ছে, যেটি সাংবাদিকদের একটা প্রশ্ন জবাবে সিসি আজকে বলছেন যে প্রভাব বিস্তারের করতে চাইলে ছাড় দেবে না। আসলে কামাল ভাই যেটা বললেন বা আমিনুল ভাই যেটা বললেন যে যাতে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, বিভিন্ন বিষয় হচ্ছে। তো এই নির্বাচনেই থাকি আমরা, সেক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করতে চায় সেটি আসলে মানে ঠেকানো যায় কিনা, প্রভাবশালীরা যদি চায়? আসলে প্রভাব বিস্তারের সংজ্ঞা ব্যাপক। আমি এলাকাতে না থেকেও প্রভাব বিস্তার করতে পারি। বিভিন্ন আমাদের এখন যে মেকানিজম আছে, যে অ্যাডভান্স আমাদের মিডিয়া সিস্টেম আছে, করা যায়, এই একটা গেল। আসলে প্রভাব এটার দ্বারা বোঝাতে যাচ্ছে যে বিশেষ ব্যক্তি যারা আছে, আইন অনুসারে, আচরণবিধি অনুসারে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মেয়র পর্যন্ত, সিটি কর্পোরেশন, এরা নির্বাচনে নির্বাচনে প্রচারণে অংশগ্রহণ করতে পারে না। অংশগ্রহণ করার অর্থ হলো প্রভাব বিস্তার করা আপাত দৃষ্টিতে। এখন আমি যদি ফোনে একজনকে গোপনে বলি, সেটা তো নির্বাচন কমিশন ঠেকাতে পারবে না। কাজে প্রভাব বিস্তারের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো সেই কারণে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যারা নির্বাচনে প্রচারণে অংশগ্রহণ করতে পারবে না তারা যেন অংশগ্রহণ করে না করে। এবং এরা মূলত আমাদের দেশে যে কনটেক্সটে দেখা যাচ্ছে, এরা মূলত এমপি মন্ত্রীরা। যেমন আমাদের কিছু এমপি আছেন, তারা তাদের বলা সত্ত্বেও এলাকা থেকে আসেননি। যদি দেখেছি মাদারীপুর এলাকায় ছেলের জন্য ক্যানভাস করছেন একজন এমপি। তো ওনারা মানে আইনের প্রতি অথবা দলের প্রতি সম্মানবোধ কতটুকু আছে ওনারাই জানবেন। তবে এই ক্ষেত্রে যদি উনি ক্যানভাস করতে যান সরাসরি, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে তাকে যদি আটকানো হয়, শোকজ করা হয় অথবা অন্য কোনো ব্যবস্থা, কিন্তু তো অন্য কোনো ব্যবস্থা নেয়ার কি এখতিয়ার নির্বাচন কমিশন অতি অবশ্যই আছে। আচ্ছা, আমি যার অধিকার নাই, যে কাজটা করার অধিকার নাই, সেই কাজটা করলে অপরাধ। এবং অপরাধের জন্য বলা আছে যে যদি তাকে 6 মাস পর্যন্ত জেল হতে হবে। ওই আচরণবিধিতে উল্লেখ আছে, এই উপজেলা পরিষদ 6 মাস 50,000 টাকা জরিমানা অথবা 6 মাস পর্যন্ত জেল হতে পারে। আমরা তো এখন পর্যন্ত বোধহয় এরকম দেখি নাই কাউকে যে প্রভাব বিস্তারের অপরাধে কেউ প্রভাব বিস্তার আমরা হয়েছে। জাতীয় নির্বাচনে দেখেছি, 2 জন এমপি প্রার্থীকে করেছে, একজন এমপি প্রার্থীকে বাতিল করে দিয়েছে প্রার্থিতা। এগুলো ছিল, এখনো আরম্ভ হয়নি, হবে হয়তো। কমপ্লেন করলে আরেক সিস্টেম হলো, আইনের সিস্টেমের মধ্যে থেকে তো নির্বাচন কমিশন কাজ করবে। আইনে হলো যদি কোনো প্রার্থী পক্ষে কেউ যদি করে, হয় প্রার্থীকে শোকজ করবে, অথবা সরাসরি যদি ওই এমপি বলেন আর মন্ত্রী বলেন, অথবা ওই যে যারা বিশেষ ব্যক্তি আছে তারা যাদেরকে নির্বাচনে প্রচারণা থেকে বিরত রাখা হয়েছে আইনে, তারা যদি করেন তাতে কাকে শোকজ করতে হবে। সরাসরি শাস্তি দেওয়াটা যে আইনে যে আছে সেখানে একবার শোকজ করে যে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মানে সেই জন্য একটু সময় লেগে যেতে পারে। এর মধ্যে 2-1টা ঘটনা ঘটছে যে শোকজ করেছে, ওই যে আপনার সুজানগরে, পাবনা সুজানগরে বোধহয় যিনি আছেন ওনাকে আরও কাকে যেন করেছে, এগুলো হচ্ছে। এগুলো আসলে সিস্টেমে চলছে। সবচেয়ে বড় সিস্টেম হলো যে যারা নির্বাচন করে তারা তার দলকে মানতে হবে, দলের প্রধানের বক্তব্য মানতে হবে, সেটা মানে না, সেইখানে মানে, আসল জায়গায় মানে না। দেখেন আইনে স্পষ্ট করে বলা আছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, বিরোধী দলীয় নেত্রী ও সরকার দলীয় উপনেতা, এগুলো থেকে আরম্ভ করে একবারে মেয়র পর্যন্ত, সিটি কর্পোরেশন, এরা নির্বাচনে প্রচারণে অংশগ্রহণ করতে পারবে না, শুধু যদি ওই এলাকার ভোটার হয়ে ভোটটা দিয়ে আসতে পারে। কিন্তু এই ধরনের নির্লজ্জতা দেখাবার কোনো দরকার তো নাই। আর প্রভাব বিস্তার উনি দাঁড়ায় থাকলেই তো প্রভাব বিস্তার, যদি ওনার ছেলে দাঁড়ায় অথবা ওয়াইফ দাঁড়ায়। তবে আমরা এগুলো খুব যে বিকট আকারে ঘটছে তাও না, কিছু তো ঘটছে। তবে এগুলোকে প্রত্যেকটা একবারে গণভাবে বলে, আওয়ামী লীগ যে ভুলটা করেছে গণভাবে বলে পরে আবার বদলাইতে হচ্ছে। এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, মানে বেশ কিছু ঘটনা ঘটেছে, তবে এক একজনের একরকম। যেন আমি বগুড়ার ঘটনা, মিসেস মান্নান বোধহয় পুরা নামটা আমি বলতে পারলাম না। তো উনি এমপি, ওনার ভাই কিন্তু এর আগেও ছিল, উপজেলা চেয়ারম্যান ছিলেন, খালি ছেলেকে এবার দাঁড় করিয়েছে। এইটা ওনার ছেলেকে বাদ দিয়ে দিলেই তো হতো, তাইলে তো মানা হতো, ওদিকে ভাই নিয়ে কথা হতো না। আবার ধরেন নোয়াখালীর এমপি সাহেব, ওনার মিসেস আমি যতটুকু জানি ওই থেকে কবিরহাটের উপজেলা চেয়ারম্যান কয়েকবার, কমপক্ষে 2বার হয়েছেন। কাজে ওনাকে বাধা দেয়, উনি তাকে থেকে আসে, বরং সুবর্ণচরে ওনার ছেলেকে দাঁড় করিয়েছে। এইটা ঠিক করে নেই। ওখানে যে দাঁড়িয়েছে আওয়ামী লীগ খুব ভেটান একজন, আমি এখন পেপার দেখে বলছি, ভেটান একজন এই নেতা,
তার বিরুদ্ধে দাঁড়ি করে দিয়েছে ছেলেকে, ছেলে কোনো পূর্ব অভিজ্ঞতা আছে বলে আমাদের জানা নেই অথবা পাইনি আমরা, এই ধরনের ঘটনা। আবার অন্য দেখেন এই যে ইয়াতে মুন্সিগঞ্জে যে আত্মীয় স্বজন যদি দাঁড়াতে না পারে খুব বোকামি হবে কীরকম। মুন্সিগঞ্জের যে এমপি বিপ্লব সাহেব, উনি হলো মহিউদ্দিন সাহেবের ছেলে। হ্যাঁ, মহিউদ্দিন সাহেব যে আওয়ামী লীগের নেতা, এমপিও ছিলেন। ওনার ছোট ভাই, মহিউদ্দিন সাহেবের ছোট ভাই আনিস সাহেব বহু আগের থেকে পলিটিক্স করে, অত্যন্ত এই বিপ্লব এমপি সাহেবের জন্মের আগের থেকে পলিটিক্স করে। তো এই জন্য এমপি সাহেবের চাচা হওয়ার কারণে উনি বাদ যাওয়ার কোনো কারণে, উনি তো পলিটিক্স এমপি সাহেবের জন্মে আমার মনে হয় জন্মের আগের থেকেই। এগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্র, এই জন্য প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে যদি বিবেচনা করতো এত কথা হতো না, বলে দিলে পারতো এই তোমারটা উপজেলা ভিত্তিক গণভাবে বলে এটা গুরুত্ব কমিয়ে দিয়েছে। দেওয়ার ফলে এখন অনেকে মানছে মানে না, আর কিছু আছে এমনি গোড়তেমি আছে। আমরা আমাদের সময় দেখেছি যে তারা আইন মানতে চায় না বিভিন্ন ছিল। যেমন আমি বলেছি, হ্যাঁ আমার মেয়ে বিদেশ থেকে আসছে, আমার বাড়িতে আসবে। আমি বললাম আপনি কাইন্ডলি আজকে ওই এলাকায় না গেলে হয় না, আমার মেয়ে বিদেশ থেকে আসছে, আমার বাড়িতে যাব না। আরেকজনের এই ধরনের কথা। অথবা একদিন পরে গেলে মহাভারত শুদ্ধ উনি যাবেন, এই মানে ইলেকশনের সময় যাবেন। এগুলো করে করে দলকে আরও বিপদে ফেলে দেয়। কারণ দলের উপরে যারা আছেন আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, তারা কিন্তু কেউই পছন্দ করছেন না। নাইলে নিজেরা ঝগড়া করতো না, অথবা নিজেরা বলতো না এই করবো না সে করবো না, মানছে না নিচের দিকে। এদিকে শক্তভাবে হ্যান্ডেল, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, বড় দল, এদের হালটা শক্তভাবে ধরা উচিত। মানে এদের রজ্জুটা শক্তভাবে ধরা উচিত, যাতে তারা এই নেতারা এইসব কাজ না করছে। তাহলে দলের হয়তো দু একজন নেতা বিগ্রাবে, তাতে দলটা কিন্তু আরও সুসংহত হবে এবং মানুষও সুন্দরভাবে গ্রহণ করবে। আচ্ছা আমিনুল ভাই, আমি একটা জিনিস একটু কামাল ভাইয়ের একটা বিষয় আপনাকে একটু জাস্ট তুলে ধরতে, সেটা ভাই যেটি বলছে যে আওয়ামী লীগ যে লজিকে আসলে এই মানে পরিবার সদস্য বা এমপিদের কাছের লোকজনকে দাঁড়াতে নিষেধ করছে, সেই লজিকে বিএনপির তত্ত্বাবধায়কের যে দাবি, এই লজিক ধরলে তাহলে তাদের দাবি জাস্টিফাই। দেখুন, খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে। যদি তত্ত্বাবধায়ক সরকার হয় সব নির্বাচনের জন্য, তাহলে তো বাংলাদেশে কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো রাজনৈতিক সরকার আসতে পারবে না। কারণ বাংলাদেশে তো রাউন্ড দ্য ইয়ার ইলেকশন হইতে থাকে। উপনির্বাচন হয়, জাতীয় নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন হয়, মেয়র নির্বাচন হয়, উপজেলা হয়, ইউনিয়ন পরিষদ হয়। তাহলে তো কোনো রাজনৈতিক সরকার কখনো আসতে পারবে না বাংলাদেশে। কখনো কোনো না আমি একটু ভাই যেটা বলছিলেন বোধহয় জাতীয় নির্বাচনের কথা বলছেন, শুধু জাতীয় হ্যাঁ, এখন জাতীয় নির্বাচন উনি একটা ভালো কথা বলেছেন যে এই জন্য তত্ত্বাবধায়ক চাই। আচ্ছা, 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার এসেই আপনার আওয়ামী লীগের নির্বাচনের আগে 3 জন এমপিকে গ্রেফতার করলো। এমপি প্রার্থী মির্জা আজম, চট্টগ্রামের রফিকুল আনোয়ার এবং ঢাকা কুমিল্লা মেঘনার হাসান জামিল সাত্তার। ওটা কি কোনো নিরপেক্ষ নির্বাচন ছিল? ওটা কি মানুষকে, এবং শুধু তাই নয়, তারা সেখানে আপনি দেখেছেন যে ওরা ক্ষমতায় মানে বঙ্গভবনে বসার আগেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান 13 জন সচিবকে ওএসডি করে দিলেন। এবং ওই রাতেই আওয়ামী লীগ বেশ কয়েকজন নেতার বাড়িতে যৌথ বাহিনী দিয়ে অভিযান পরিচালনা করলেন। আচ্ছা গেল, তারপরেও তো হয়তো তত্ত্বাবধায়ক থাকতো। এই তত্ত্বাবধায়কটাকে এরকম টানা হিস্টা করে বিতর্কিত কে করলো? এই যে কামাল ভাই একটু ভালো কথা বলেছেন যে প্রভাব বিস্তার আছে এই দেশে, এটা আওয়ামী লীগ স্বীকার করলো। আচ্ছা, এই দেশে কেন নির্বাচন, রাজনীতি হচ্ছে ক্ষমতার লড়াই। ক্ষমতার লড়াইয়ের জন্য প্রভাব বিস্তারের চেষ্টা পৃথিবীর কোন জায়গায় নেই? গত কয়দিন আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন যে চাইনিজরা আমেরিকান নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর আগের নির্বাচনে বলা হয়েছিল যে আমেরিকান নির্বাচনে রাশিয়ার পুতিনের ভূমিকা ছিল, প্রভাব বিস্তারের চেষ্টা ছিল, ম্যানিপুলেট করেছেন। এটা পলিটিক্সে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এখন এই ঘটনা থেকে এটা কাহাতে হইতে পারে, প্রভাব বিস্তারের চেষ্টা থাকবে, সেই জায়গায় প্রশাসন বা নির্বাচন কমিশন সেটা কঠোরভাবে ঠেকাতে হবে। যেমন ধরেন, আমি আজকে পত্রিকায় পড়লাম গতকাল এক জায়গায় 11 জনকে কয়েকজন প্রিজাইডিং অফিসার সহ গ্রেপ্তার করেছে। তো যখনই একটু আগে শাহনাজ ভাই যেটি বললেন, যখনই এরকম কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তখনই যারা প্রভাব বিস্তার করে, এটা প্রভাব বিস্তারের চেষ্টাটা মানুষের সহজাত প্রবৃত্তি, বেসিক ইনস্টিংক্ট, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। তখন কিন্তু অটোমেটিকলি আবার একই সাথে প্রশাসনের সাথে যখন দল ভূমিকা রাখবে, তখন কিন্তু এটা অবশ্যই কমে আসবে। এখন যেটা বলতে চাচ্ছি, জাতীয় নির্বাচনে যদি আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি একটু, সেক্ষেত্রে স্থানীয় সরকারের পর্যায়ে আমরা পারি না কেন? না, আমি আসছি ওইটা জায়গায়।
তত্ত্বাবধায়ক সরকার যেহেতু প্রসঙ্গটা বলছেন যে এটাই সমাধান, এটা সমাধান না, এটা 2006 সালেও বিএনপি প্রমাণ করছে। আওয়ামী লীগের একটা সন্দেহ ছিল, যেহেতু বাংলাদেশের একজন বিচারপতিও তাদের বয়সসীমা বাড়ানোর দাবি করেনি, তবু এক সময়ে বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিএনপি 2 বছর বিচারপতিদের বয়সসীমা বাড়িয়েছিল। এটা স্বাভাবিকভাবে আওয়ামী লীগের মনে সন্দেহ তৈরি করেছিল। আমরা আন্দোলন করলাম যে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারবে না। প্রচণ্ড চাপের মুখে বিএনপি সে দাবি মেনে না নিলেও ওই ভদ্রলোক দায়িত্ব গ্রহণ প্রকাশ করলো। তাহলে বিএনপির যদি সংবিধান, গণতন্ত্র প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, তারা অটোমেটিকলি সেকেন্ড অপশনে যেত। কিন্তু বিএনপি দেখা গেল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, কুক্ষিগত করার জন্য সেকেন্ড, থার্ড, ফোর্থ কোনো অপশনে না গিয়ে সরাসরি ফিফথ অপশনে গিয়ে তাদের মনোনীত রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করলেন। তাহলে সেই কাজটা যদি ওই, এবং যেই কারণেই হাইকোর্ট থেকে রায় আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচার বিভাগকে কলুষিত করছে, এটা দরকার নেই। তবে সংসদ চাইলে করতে পারে, সংসদ চাই নাই, তাহলে এটাতে আমরা হাইকোর্টের নির্দেশনাটা মানলাম। এই দায় কি করে বিএনপি আওয়ামী লীগের উপর চাপাই? এখন আমরা তো মনে করি, যেটা কামাল ব্যক্তি কথা বলছেন, আমি এখানে হয়তো আমার পক্ষে এসে সেজন্য বলছি না, আপনি কতটুকু পপুলার এটা পরিমাপ করার একমাত্র মাধ্যম নির্বাচন। আপনি পাকিস্তানে, যদি আমি এক্সাম্পল আনতে চাই না, পাকিস্তানের দিকে তাকান, ইমরান খান যেন নির্বাচন করতে না পারে সেজন্য তাকে তোষাখানার 2টি মামলায় 27 বছরের জেল দেওয়া হলো। কোনোদিন রাজনীতি না করার তার স্ত্রীকে জেল দেওয়া হলো, তার দলের নিবন্ধন বাতিল করা হলো, প্রতীক বাতিল করা হলো, তার সমর্থকরা স্বতন্ত্র দাঁড়াতে চাইল, 11 জনের প্রার্থিতা বাতিল করলো, অনেকজনকে গ্রেপ্তার করলো, তারপরেও তারা নির্বাচনে থাকলো। নির্বাচনের ফলাফল যখন দেখলো যে ইমরান খানের সমর্থক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচ্ছে, 17 ঘন্টা নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ করা হলো। তারপরে দেখা গেল তার সমর্থকরা অধিকাংশ সিট পেয়েছে। অর্থাৎ এই যে পপুলারিটি, এটা প্রমাণের একমাত্র জায়গা নির্বাচন। এখন বিএনপি রাজনীতি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে না, আর বলবে এদেশের একজন মানুষ আওয়ামী লীগরে চায় না, 2% মানুষ ভোট দিছে, আমাদের কোটি মানুষ আমাদের পক্ষে আছে। প্রমাণটা কি? আমি একটু কামাল ভাই, তাহলে প্রমাণটা কি? মানে তাদের জনপ্রিয়তার প্রমাণটা আসলে তারা কিভাবে মাপবে? শুনেন, জনপ্রিয়তা প্রমাণের স্বীকৃত একমাত্র পদ্ধতি সারা দুনিয়াতে নির্বাচন, ভোট। এছাড়া আপনি দাবি করতে পারেন, আওয়ামী লীগ দাবি করে দেশের সমস্ত লোক আমার ভোট দেয়, আমার চায়, এই জন্য আমি 15 বছর আছি। বিএনপি বলে যে আমার পেছনে সমস্ত লোক আছে, দেখেন না মিটিংয়ে কত লোক হয়, বলে। এখন এইটার আমার জানা মতে, আমি যতটুকু বুঝি, এটা হলো যে জনপ্রিয়তা প্রমাণের একমাত্র স্বীকৃত পদ্ধতি হলো ভোট। এখন আওয়ামী লীগ তারা বলতেছে যে আমি তো ভোট পাই। তারা যখন বলে, আপনি বলতে পারেন না আপনি জোর করে নিছেন, হ্যাঁ নিছেন, তা নিছেন, একদম যে নেয় নাই তাও না, নিছে, আপনারা আসেন নাই, সে এক চিঠি নিয়ে নিছে, আপনি কী করবেন? কারণ আপনি আসেন নাই, না আসার যে যুক্তিটা দেয় সেটাও ঠিক আছে, যে আসলে তো আমাদের হারাই দেয়। আপনি আমাকে 2018 সালের উদাহরণটা ধরেন। আপনি 2018-তে যে ভোটটা হয়েছে, এখানে বিএনপি 6টা আসন পায়, 7টা আসন পায়, এটা হয় রে ভাই। এই দেশে তো আপনিও বাস করেন, আমিও বাস করি, আমিন ভাইও বাস করে, হয় এটা। এই ওয়াজ ইট প্র্যাকটিক্যাল? ওখানে তো কিছু করছেন আপনি মেকানিজম। আবার ধরেন, মানে সবাইকে আপনি দৌড়ের উপর রাখতেছেন, একজন লোকের ভিতরে 300 মামলা হয়, 300 মামলা পরে সে আবার জামিনও পায়। যে লোক 300 মামলা, যার যে 300 মামলার যে আসামি, এবং এর মধ্যে একটা মামলাও কিন্তু মানে অন্য কোনো কারণে সব ফৌজদারি অপরাধের মামলা, তো ওটা তো মহা খারাপ লোক, তাহলে জামিন দেন কেন দিলে? তো কেন রে ভাই? তো এগুলো তো বোঝা যায়, সব কিছু কিন্তু আপনার একদম প্রমাণ করা যাবে না, কিন্তু সব কিছু বোঝা যায়, আমরা বুঝি, তো বেশ বড় সবাই বুঝে। তো কোশ্চেনটা হলো কি, যে নির্বাচনের পরিবেশটা ভাই করতে হবে, নির্বাচনে অংশ নিতে হবে। আমি কিন্তু যে প্রথম বলছি, আমি আপনাকে, যারা আমাকে নির্বাচন করতে দেয় না তাদেরকে যেমন অপছন্দ করি, যারা আমার পছন্দের প্রার্থীকে নির্বাচনে আসতে দেয় না তাদেরকেও আমি অপছন্দ করি রে ভাই। কি লাভের জন্য? আমি একটা বেসিক কথা বলি আপনাকে, এই যে নির্বাচনে তারা আসতে দিচ্ছে না, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, এই যে আওয়ামী লীগ একা একা ইলেকশন করতেছে, একা একা করতেছে, আমি জিতছি করতেছে, এই যে করতেছে, আপনি বলুন যে 2 ঘটনার মাধ্যমে দেশের লাভটা কি রে ভাই? গণতন্ত্রের লাভটা কি? আমি মনে করি এই দেশের মানুষ এই 2টা রাজনৈতিক দলের কাছে অসহায়, একদম অসহায়। এরা কেউ কারো কথা শুনে না, কেউ কারোর সঙ্গে আলোচনা করে না, 2 মিনিটে 2জন বসে আছে,
এবং দুজনের দিকে তাকায় না পর্যন্ত। আচ্ছা, আর তা আমরা যাবো কই? সময় একদম শেষ। আমি একটু শাহনাজ স্যারের কাছে আসতে চাই। স্যার যেটি বলছিলেন কামরুল, যে 2 মিনিটে 2টা অবস্থান, কিন্তু বিএনপি যেমন নাই নির্বাচনে, তারপরও আজও কিন্তু তারা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছে, উপজেলা নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করছে, একতরফা নির্বাচনটা নিয়ে নানা অভিযোগ করছে। তো এই বাস্তবতায় আগামীকাল, আজকে রাতটা গেলেই কালকে ভোট, এই ভোটটা কেমন হবে বলে আপনি মনে করছেন? মানে রাজনীতিবিদরা রাজনীতির কথা বলবেন, সেই কারণেই বিভিন্ন যে নির্বাচনের সেই কথা বলতে গিয়ে বিএনপি বলছে না, বিএনপি প্রার্থীতা না দিলেও কথা বলছেন এবং নিষেধও করছেন না যাওয়ার জন্য। তারপরে আমার ধারণা যে যেহেতু বিএনপি বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু বেশ ধাওয়া পাল্টা ধাওয়া এটা একটা মজার বিষয় হয়ে দাঁড়ায়। একবার বহু আগের থেকে পাকিস্তানের মূলত দেখেছি আমরা যখন ছোটো ছিলাম, যে ওর মধ্যে সীমাবদ্ধ। এখন একটু মারামারি হয়, বেশি হয়, খুনাখুনি হয়। তো এগুলো থাকবে, কিছু না থাকলে এটা সাদামাটা হবে। তবে যেহেতু একটা বড় দল নির্বাচনে সরাসরি নেই, সেই কারণে যে আমেজ, ভোটের যে আমেজটা অতটা সুন্দর হবে না, এটা ম্লান হয়ে যাবে আনন্দটা স্বাভাবিক। তারপরে সাধারণ মানুষ কিন্তু আনন্দ করবে, হইচই করবে, স্লোগান দেবে। এবং আমার ধারণা যে এই নির্বাচনে কোনো রকম বড় ধরনের সহিংসতা ঘটবে না। কারণ আমরা যে প্রচারণার সময় দেখি, হ্যাঁ ধাক্কাধাক্কি ধাওয়াধাওয়ি একটু হয়েছে কোনো ক্ষেত্রে, কিন্তু খুব বড় কিছু হবে না। এসে যেহেতু আসল প্রতিদ্বন্দ্বিতা বলতে আমরা যা বুঝাই তা নাই। আর নির্বাচন কমিশন যেহেতু এই ব্যাপারে আরও শক্ত ভূমিকা নিয়েছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি, আগের চেয়ে আরও বেশি নিয়োগ করেছে বলে শুনেছি। কাজে ওদিক দিয়ে নির্বাচন কমিশনও চাইছে যে একটা কোনো নির্ভেজাল, নির্ঝঞ্ঝাট একটা নির্বাচন হবে সব মিলিয়ে। আর যেহেতু দলে দলেই যতই আমরা বলি যেহেতু বিএনপি নাই, বিএনপি আর নাই বললে চলবে না, বিএনপি তো আছে 140 জন 47 জনের মতো বোধহয় ইলেকশন করছে বলেই বহিষ্কার করা হয়েছে। কাজে তারা আসলেও অন্য ইনডিসগাইজ আছে। মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে যারা নির্বাচনমুখী তাদের সাথে হচ্ছে। কাজে বিরাট কোনো দলাদলি অথবা মারামারি হবে বলে মনে করি। হ্যাঁ, ধাওয়াটা পাওয়া 2-1টা ঘটনা ঘটবে, না ঘটলে মজাও থাকবে না, আনন্দ থাকবে। আমরাও চাই সেই আনন্দের মধ্যে উৎসব মুখর পরিবেশেই নির্বাচনটি হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।